শুরুতে আপনাদের সকলকে চ্যানেলে স্বাগতম। আজকে আমরা একদম আমাদের দৈনন্দিন জীবনের সাথে জুড়ে থাকা খুব চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হলো সান্দ্রতা বা ইংরেজিতে যাকে আমরা বলি ভিসকসিটি। তরল বা গ্যাস কিভাবে প্রবাহিত হয়, কেন কিছু জিনিস খুব দ্রুত গড়িয়ে পড়ে আর কিছু জিনিস একদমই নড়তে চায় না, এই সব কিছুর পেছনের পদার্থবিজ্ঞানটাই আজ আমরা ধাপে ধাপে এক্সপ্লোর করব। আচ্ছা, একদম মূল আলোচনায় যাওয়ার আগে একটা দৃশ্য একটু কল্পনা করা যাক তো। ধরুন একটা গ্লাস থেকে পানি ঢালা হচ্ছে আর ঠিক তার পাশেই একটা বয়াম থেকে মধু ঢালা হচ্ছে। খেয়াল করলে দেখবেন পানি খুব দ্রুত গড়িয়ে পড়ছে, কিন্তু মধু খুব ধীরে, একদম আলসেমি করে গড়িয়ে পড়ছে। কিন্তু কেন এমন হয়? ঠিক এই প্রশ্নটাই আজকের আমাদের মূল আলোচনার দরজা খুলে দেয়। তো আজকের এই এক্সপ্লেনারে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে জানব তা হল সান্দ্রতা ও এর সূত্র, সান্দ্রতার পরিবর্তন ও প্রভাব, এরপর দেখব পয়সুলেলের সমীকরণ, তারপর সান্দ্রতা পরিমাপের পদ্ধতি এবং সবশেষে আলোচনা করব বাস্তব জীবনে এর চমৎকার সব প্রয়োগ নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম বিষয় দিয়ে। ১ নম্বরে থাকছে সান্দ্রতা ও এর সূত্র। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে সান্দ্রতা বা ভিসকসিটি হল তরল বা গ্যাসের এমন একটা ভৌত ধর্ম যা তার নিজের প্রবাহকেই বাধা দেয়। মানে সোজা কথায় বললে এটা হলো তরলের ভেতরের এক প্রকার ঘর্ষণ বা ইন্টারনাল ফ্রিকশন। যখন একটা তরলের এক স্তর অন্য স্তরের ওপর দিয়ে চলতে চায়, তখন তারা একে অপরকে টেনে ধরে রাখতে চায়। আর এই টেনে ধরে রাখার প্রবণতাই হল সান্দ্রতা। বিষয়টা বোঝার সবচেয়ে সহজ উপায় হল পদার্থের ঘনত্ব বা আঠালো ভাবটা দেখা। একটা তরল যত বেশি ঘন বা আঠালো হবে, তার সান্দ্রতা ঠিক ততটাই বেশি হবে। যেমন ধরুন, মধুর সান্দ্রতা তেলের চেয়ে অনেক বেশি, আবার তেলের সান্দ্রতা পানির চেয়ে বেশি। কারণ মধুর ভেতরের ঘর্ষণ বল এতটাই শক্তিশালী যে সেটা তাকে সহজে প্রবাহিত হতেই দেয় না। আর এই পুরো ব্যাপারটা গাণিতিকভাবে চমৎকারভাবে তুলে ধরেছিলেন স্যার আইজ্যাক নিউটন। তার দেওয়া সূত্রটি হল F = ইটা a dv/dx। এখানে F হল বল বা ফোর্স যা ওই প্রবাহকে বাধা দিচ্ছে, ইটা হল সান্দ্রতা গুণাঙ্ক, এ হল ক্ষেত্রফল এবং dv/dx হল ভেলোসিটি গ্রেডিয়েন্ট বা বেগের নতিমাত্রা। সোজা কথায়, তরলের স্তরগুলোর মাঝে বেগের পার্থক্য যত বাড়বে, এই বাধাদানকারী বলের পরিমাণও ঠিক ততটাই বাড়বে। এখন বিজ্ঞান নিয়ে কথা হচ্ছে আর এককের কথা আসবে না, তা তো হয় না। সান্দ্রতার এসআই একক হল প্যাসকেল সেকেন্ড বা PA পয়েস। কাজের সুবিধার্থে সান্দ্রতাকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো ডায়নামিক সান্দ্রতা, যাকে ইটা দিয়ে প্রকাশ করা হয়, আর অন্যটি হলো কাইনেমেটিক সান্দ্রতা, যা মূলত ওই ডায়নামিক সান্দ্রতাকে তরলের ঘনত্ব দিয়ে ভাগ করলেই পাওয়া যায়। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অংশে, সান্দ্রতার পরিবর্তন ও প্রভাব। বাহ্যিক অবস্থার পরিবর্তনে এটা কিভাবে রেসপন্স করে, সেটাই এখন দেখার বিষয়। এখানে একটা দারুণ মজার ব্যাপার ঘটে। তাপমাত্রা বাড়লে তরল আর গ্যাসের আচরণ একদম উল্টো হয়ে যায়। যখন তরলের তাপমাত্রা বাড়ানো হয়, তখন তার সান্দ্রতা কমে যায়, মানে তরলটা পাতলা হয়ে দ্রুত ছুটতে শুরু করে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে গ্যাসের তাপমাত্রা বাড়ালে অণুগুলোর মধ্যে ধাক্কাধাক্কি উল্টো বেড়ে যায়, ফলে ঘর্ষণ বাড়ে এবং সান্দ্রতাও বৃদ্ধি পায়। চিন্তা করুন, তাপ দিলে তরল দ্রুত দৌড়ায় আর গ্যাস আরও বেশি বাধা তৈরি করে। তবে শুধু তাপমাত্রাই নয়, অণুর আকারও কিন্তু এখানে একটা বিশাল ফ্যাক্টর। যেসব পদার্থের অণুগুলো আকারে বেশ বড় আর গঠন একটু জটিল, তাদের সান্দ্রতা স্বাভাবিকভাবেই বেশি হয়, কারণ ওই বড় অণুগুলো চলাচলের সময় একে অপরের সাথে সহজেই জট পাকিয়ে যায়। বিষয়টা অনেকটা প্রচণ্ড ভিড়ের মধ্যে বড় একটা ব্যাকপ্যাক নিয়ে হাঁটার মতো, একটু কষ্টকর আর কি। তো বিজ্ঞানীরা কিভাবে সরু নলের ভেতর দিয়ে এই তরলের প্রবাহ মাপেন? চলুন দেখি আমাদের তৃতীয় টপিক, পয়েসুলের সমীকরণ। তবে এই দারুণ গাণিতিক সমীকরণটিতে যাওয়ার আগে একটু মনে করিয়ে দিই, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। চলুন সমীকরণটা একটু ভেঙে দেখা যাক। বিখ্যাত এই পয়েসুলের সমীকরণটি মূলত শান্ত প্রবাহ বা ল্যামিনার ফ্লোয়ের ক্ষেত্রে কাজ করে। সূত্রটা হল V = πr⁴/8 ইটা L। এখানে V হল প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের আয়তন, P হল নলের দুই প্রান্তের চাপের পার্থক্য, R হল নলের ব্যাসার্ধ, L হল দৈর্ঘ্য এবং ইটা হল সেই সান্দ্রতা। ভাবা যায়, শুধু এই একটা সূত্র দিয়েই পুরো প্রবাহের হার মেপে ফেলা সম্ভব। এখানে সবচেয়ে চমকপ্রদ আর গুরুত্বপূর্ণ অংশ কোনটা জানেন? ওই যে সমীকরণের r⁴ অংশটা। এর মানে হল তরল প্রবাহের হার নলের ব্যাসার্ধের চতুর্থ ঘাতের উপর নির্ভরশীল। একটু চিন্তা করলেই বুঝবেন, নলের ব্যাসার্ধ যদি সামান্য একটু বাড়ানো হয়, প্রবাহের হার জ্যামিতিক হারে, মানে রীতিমতো বিশাল মাত্রায় বেড়ে যায়।
ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল সায়েন্সে এই ছোট্ট গাণিতিক সত্যটা একদম জাদুকরী একটা ভূমিকা পালন করে। এবার 4 নম্বর টপিকে যাওয়া যাক, সান্দ্রতা পরিমাপের পদ্ধতি। এতক্ষণ তো অনেক সূত্র দেখলাম, কিন্তু ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা এই সূক্ষ্ম বাধাটা মাপেন কিভাবে? ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা মূলত 3টি প্রধান পদ্ধতিতে এই কাজটা করেন। প্রথমটি হল ক্যাপিলারি ফ্লো মেথড বা পয়েসউইলের পদ্ধতি, যা সরাসরি ওই পয়েসউইলের সমীকরণ ব্যবহার করেই কাজ করে। মানে একটা নির্দিষ্ট সময়ে সরু নল দিয়ে কতটুকু তরল পড়ল তা মেপেই সান্দ্রতা বের করা হয়। এছাড়া আরও দুটো জনপ্রিয় পদ্ধতি হল অসওয়াল্ড ভিস্কোমিটার এবং পতনশীল গোলক পদ্ধতি। অসওয়াল্ড ভিস্কোমিটার পদ্ধতিটা বেশ ইন্টারেস্টিং, কারণ এটা একটা তুলনামূলক পদ্ধতি। এখানে একই যন্ত্র ব্যবহার করে দুটো ভিন্ন তরলের প্রবাহিত হতে ঠিক কত সময় টি লাগে আর তাদের ঘনত্ব ডি কত সেটাই মূলত তুলনা করা হয়। যদি একটা তরলের সান্দ্রতা আগে থেকেই জানা থাকে, তবে এই সূত্রটা দিয়ে খুব সহজেই অজানা তরলটার সান্দ্রতা একদম নিখুঁতভাবে বের করে ফেলা যায়। আর পতনশীল গোলক বা স্টোকসের ল মেথডটা তো আরও মজার। ধরুন একটা তরল ভর্তি লম্বা জারে ছোট্ট একটা বল বা গোলক ছেড়ে দেওয়া হলো। গোলকটি নিচে পড়ার সময় তরলের বাধায় এক পর্যায়ে গিয়ে স্থির বেগ বা টার্মিনাল ভেলোসিটি ভি লাভ করে। ব্যাস, এই নির্দিষ্ট সূত্রটিতে ওই বেগ আর ঘনত্বের মানগুলো বসিয়ে দিলেই আমরা সান্দ্রতা পেয়ে যাই। একদম সিম্পল। ল্যাবরেটরি আর সমীকরণের পাতা থেকে এবার একটু বাইরের দুনিয়ায় আসা যাক। আমাদের শেষ টপিক, বাস্তব জীবনে প্রয়োগ। এই সান্দ্রতা কিন্তু শুধু বইয়ের পাতাতেই আটকে নেই। আপনার গাড়ির ইঞ্জিনের জন্য সঠিক সান্দ্রতার ইঞ্জিন অয়েল নির্বাচন থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞানে আমাদের শিরা উপশিরার ভেতর দিয়ে রক্ত কিভাবে প্রবাহিত হচ্ছে তার বিশ্লেষণেও এর বিশাল ভূমিকা। এমনকি খাদ্যশিল্পে সস বা মধু কতটা জমাট হবে, কিংবা কসমেটিক্স আর পেইন্ট দেয়ালে বা ত্বকে ঠিক কিভাবে বসবে, সবকিছুই এই সান্দ্রতার নিখুঁত হিসাবের ওপর নির্ভরশীল। আজকের এই পুরো আলোচনা থেকে একটা ব্যাপার তো অন্তত পরিষ্কার, সান্দ্রতা কেবলই একটা তাত্ত্বিক বিষয় নয়। একটু ভেবে দেখুন তো, তরলের ভেতরের এই সুনির্দিষ্ট ঘর্ষণ বা অদৃশ্য বাধা যদি না থাকত, আমাদের আধুনিক ইঞ্জিনগুলো কি আদৌ কাজ করতে পারত? বা আমাদের নিজেদের হৃৎপিণ্ড কি সারা শরীরে সঠিকভাবে রক্ত পাম্প করতে পারত? প্রকৃতির এই অসাধারণ মেকানিজমটা সত্যি অবাক করার মতো। আশা করি এই বিষয়টি আপনাদের নতুন করে ভাবতে সাহায্য করবে। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি।